কথায় অসাধারণ ট্রিমেন্ডাস। মোহনবাগান আজকে পরিষ্কার 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিল। এটাই হওয়ার তো ছিল। মোহনবাগান এই মুহূর্তে যে ফর্মে আছে, গ্রুপ লিগের শীর্ষে ওঠাটাই স্বাভাবিক ছিল এবং আজকে ম্যাচের পর মোহনবাগান কিন্তু আইএসএল এ 1 নম্বর দল এবং আজকে সারাক্ষণ প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ 2 অর্ধ মিলে পুরো প্রাধান্য রেখে জামশেদপুরকে কিন্তু একদম মাটিতে মিশিয়ে দিল, ধ্বংসলীলা চালিয়ে দিল ইস্পাত নগরীতে এবং মোহনবাগান তার বিজয় রথ অব্যাহত রাখলো। ম্যারাথন দৌড়ে এই মুহূর্তে মোহনবাগান কিন্তু সবার প্রথমে এবং তার পেছনেই একবারে সমসংখ্যক পয়েন্ট পেয়ে বেঙ্গালুরু এফসি আছে 1 গোল ডিফারেন্স পার্থক্যে। মোহনবাগান এই মুহূর্তে আইএসএল এর সব থেকে টপে, অর্থাৎ 1 নম্বরে এখন মোহনবাগান। তো এই কথা বলে আজকে ভিডিওটা শুরু করছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আজকে আমাদের বাক রোধ হয়ে যাচ্ছে, এক কথা বাক রোধ হয়ে গেছে। কি খেলাটাই না মোহনবাগান খেললো। আফটার অল মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে ছাড়া এই মুহূর্তে একটা আবিষ্কার করে ফেললো, অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ট যদি মোহনবাগানে নাও খেলে, মোহনবাগানে কিন্তু সেকেন্ড কম্বিনেশন কিন্তু এই মুহূর্তে তৈরি। দিমিত্রি সবচেয়ে সুখবর হচ্ছে, দিমিত্রি কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে এসেছে। আর মোহনবাগানের মেসি এই মুহূর্তে যদি কাউকে বলা হয়, সে হচ্ছে লিস্টান কোলাসো। মানে কয়েক হাজার মাইল হেঁটে সেই ম্যাচ দেখা যায়। এই ম্যাচ দেখা যায় যে ম্যাচে লিস্টান কোলাসো চোখ একদম বাঁধিয়ে রাখার মতো গোল, চোখ ধাঁধানো গোল, একসঙ্গে 5 জনকে ড্রিবল করে অসাধারণ মাইনাস। এই গোল দেখার জন্য বহু দূর থেকে স্টেডিয়ামে কিন্তু আসা যায় এবং সেই গোলটাই কিন্তু লিস্টান কোলাসো আজকে করে গেল। 2 নম্বরে যার কথাটা বলতে হয় সে হচ্ছে মনবীর সিং। সত্যি একেবারে তার ভেতরে কোনো রকম সেলফিশ প্লে কিন্তু আজ পর্যন্ত দেখিনি। আজকে যে গোলটা ম্যাকলারেনকে দিয়ে করালো, সে গোলটা কিন্তু মনবীর সিং অনায়াসে নিজেই করতে পারলো। যেহেতু মনবীর নিজে করার থেকে ম্যাকলারেনকে দিয়ে ও গোল করানোটা আরও পারফেক্ট হবে, আরও 100% ক্লিয়ার হবে, তাই সে কিন্তু ম্যাকলারেন যিনি বলটা রেখেছে, যার ফলে ম্যাকলারেন কিন্তু পুরো কৃতিত্ব ওই মাঠেই কিন্তু সমস্ত দর্শকের সামনে মনবীরের দিকে হাত দেখিয়ে দিল। অর্থাৎ এই গোলটা কিন্তু মনবীরের অ্যাসিস্ট কাম গোল, মনবীরের। এরা কিন্তু ম্যাকলারেন বলতে দ্বিধাবোধ করেনি। এটাই হচ্ছে বড় প্লেয়ারের বৈশিষ্ট্য। ম্যাকলারেন যে কেন বড় প্লেয়ার সেটা কিন্তু আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল। গোলটা করার পর কিন্তু ম্যাকলারেন লজ্জিত, কারণ এই গোলটা কিন্তু মনবীরের। যেভাবে বলটাকে প্রথমে ট্র্যাপ করলো, দীপক টাংরির বাড়ানো ওই বলটা যেভাবে ট্র্যাপ করে নামালো, ওই ট্র্যাপের সঙ্গে সঙ্গেই কিন্তু জামশেদপুরের ডিফেন্ডাররা সব পেছনে চলে গেছে। অসাধারণ। মনবীর সিং যত দিন যাচ্ছে তত ক্ষুরোদার হয়ে যাচ্ছে। তার যে দৌড়, সে যে উইথ দ্য বল, যে দৌড়টা, বলকে সঙ্গে নিয়ে যেভাবে দৌড়ায়, এই মুহূর্তে সব থেকে গতিশীল প্লেয়ার যদি কাউকে বলা হয় সে হচ্ছে মনবীর সিং। ডান দিকটা কিন্তু দিনের পর দিন মোহনবাগানে আরও শক্তপোক্ত হয়ে আছে। আর বাদিকে লিস্টান কোলাসো যদি আর একটু উদারতার পরিচয় দিত, অর্থাৎ নিজে গোল করার চেষ্টা না করতো, তাহলে মোহনবাগানে কিন্তু গোল সংখ্যা আরও 2টো বাড়তে পারতো। যেখানে দিমিত্রি কিন্তু একটা গোল প্রায় করেই ফেলে দিয়েছিল, যদি ওইটা মাইনাস দিমিত্রির জন্য রাখা হতো। দিমিত্রি যেমন গোল মিস করে না, পেনাল্টি মিস করে না, পেনাল্টি শুটের মধ্যে কিন্তু দিমিত্রি কিন্তু ওই গোলটা করে যেত। দিমিত্রি কিন্তু মনোবল কিন্তু আরও বেড়ে যেত। অর্থাৎ লিস্টনের কিছু কিছু জিনিস, এগুলো কিন্তু মলিনা স্যারকে বোঝাতে হবে যে কখন বলটাকে তার ছাড়তে হবে, কখন বলটাকে তাকে মুভ করতে হবে। অনবদ্য খেলেছে লিস্টন। বাদিকটাকে পুরো একেবারে ডিফেন্ডারদের বলতে গেলে একদম ত্রাস সৃষ্টি করে দিয়েছে। সব কিছু ঠিক আছে, কিন্তু সময় মতো লিস্টনের বল ছাড়া ধরা ঠিক আছে, ছাড়া কিন্তু ঠিক নেই। ঠিক মতো যদি লিস্টন বলটা ছাড়ে, দলেরও কিন্তু উন্নতি হয়। লিস্টনের একটা সবসময় একটা ব্যাপার থাকে যে বলটা নিয়ে টার্ন করে ঢুকে ওয়াল খেলে তারপরে গোলটা করেছে। ওয়ালটা খেলো, দিমিত্রির সাথে ওয়ালটা খেলে কিন্তু দিমিত্রি ওখানে গোলটা পেয়ে যায়। কিন্তু লিস্টন কিন্তু সেটা না করে নিজেই গোল করার জন্য শট মারলো। অটোমেটিক্যালি একটা দুরূহ কোন দিয়ে শটটা হয়েছিল, বারে লেগে গেছে।
যাক, সেখান থেকে বলছি না, আজকে লিস্টন অনবদ্য ফুটবল খেলেছে, অসাধারণ একটা গোল দিয়েছে। এরপরে তার বিষয়ে কোনো কথা বলা সাজে না বা উচিতই না। পরে দেখা যাবে লিস্টন ক্লাসও পরে আরও নিজেকে কীভাবে উন্নত করে, কিন্তু লিস্টন ক্লাসও পায়ে যে জাদু আছে সে কিন্তু আর একবার প্রমাণ হয়ে গেল। আর যার কথা না বললি না, সে হচ্ছে আপুইয়া। মাঝ মাঠে এখন স্তম্ভ, একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের যে কাজটা করতে হয়, যে কাজটা আগে আমরা দেখেছি কাউকে করতো, সেই কাজটা কিন্তু এখন আপুইয়া করে যাচ্ছে। অর্থাৎ যেভাবে ব্লকিং এবং ক্ষেত্র বিশেষে আবার তাকে অ্যাটাকে যেতে হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু সত্যি অনবদ্য। আপুইয়াকে যে কারণে আনা হয়েছে, অর্থাৎ বিদেশি সই করানোর দরকার নেই, আপুইয়া সেই কাজটা করে দেবে, সেই কাজটাই কিন্তু আপুইয়া করে যাচ্ছে। দারুণ খেলছে আপুইয়া যত দিন যাচ্ছে তত কিন্তু ক্ষুরধার হয়ে যাচ্ছে, নিঃশব্দে কিন্তু তার কাজটা করে যাচ্ছে, দারুণ খেলেছে। আর একজন প্লেয়ারের কথা বল, যার কথা না বলি না, হচ্ছে আলবার্টো রড্রিগেজ। এই রড্রিগেজ খেললে পরে মোহনবাগান ডিফেন্সে কিন্তু আলাদা একটা ভরসা পায়, আলাদা একটা জোর পায়। আলরেডির খেলাও যেন সেইভাবে ফেপে ফুলে উঠে। আজকে আলরেড কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, যেভাবে গিয়ে গোলটা আজকে যে ভলিটা রেখেছে সত্যি প্রশংসার যোগ্য, দারুণ গোল করেছে। শুরুতেই যে গোলটা মোহনবাগানকে এগিয়ে দিয়েছে, মনোবল একবারে বহুগুণ বেড়ে গেছে। আলবার্টো অনবদ্য। মোহনবাগানে যেটা হচ্ছে ডান দিকটা আমি যার কথা বলছি, আশিস রায়ের কিন্তু অভাব আজকে আমরা কিন্তু প্রতি মুহূর্তে অনুভব করেছি। কেন, দীপেন্দু বাচ্চা ছেলে খেলেছে ভালো, কিন্তু আশিস রায় যেভাবে খেলে ডান দিকটায়, সেই খেলাটা কিন্তু আজকে দীপেন্দু খেলতে পারেনি। যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু বারবার তাকে বিট করে কিন্তু জামশেদপুরের প্লেয়াররা কিন্তু বারবার বেরিয়ে যাচ্ছিল, মাইনাস রাখছিল, কিন্তু বারবার দেখছিলাম তাদের অ্যাটাকটা কিন্তু ওই বেছে নিয়েছিল দীপেন্দুর দিক দিয়েই। সুআশিস বোস, তার দিক দিয়ে কোনো কথা হবে না। এখনো এই বয়সে যে ফুটবলটা খেলে যাচ্ছে, সত্যি সেরা মোহনবাগানের ডিফেন্সে কিন্তু আলাদা ভরসা দিয়ে যাচ্ছে। আর সবার শেষে যার কথা বলবো, সে হচ্ছে দিমিত্রি পেট্রোরাস। আজকে কিন্তু সারা মাঠ দাপিয়ে খেলেছে, সারা মাঠ জুড়ে খেলেছে, এবং কয়েকটি কিন্তু গোলের পাস বাড়িয়েছিল, এবং সেই পাস থেকে একটা ম্যাকলারেন যেমন গোল করতে পারত, তার একটা শট কিন্তু গোলকিপার ফিরিয়ে দিয়েছে। আর যদি লিস্টন ক্লাস হয়ে মাইনাসটা রাখতো, দিমিত্রি নিশ্চিত এই গোলটা করতে পারত। লাকের জন্য আজকে সে কিন্তু গোলটা পায়নি, কিন্তু আফটারঅল আজকে যে ফুটবলটা দিমিত্রি খেলেছে, পুরনো ফর্ম কিন্তু মনে করিয়ে দিচ্ছে আমাদের। দিমিত্রি পুরনো, অর্থাৎ গত 2 বছর ধরে যে ফর্মে ছিল, সেই ফর্মে কিন্তু আস্তে আস্তে দিমিত্রি আসতে বা সেই ফর্ম কিন্তু পেতে শুরু করেছে। পাবে না কেন, পরপর 2-3টে ম্যাচ যদি কন্টিনিউ একটা প্লেয়ার খেলে, তাহলে সে পুরনো ফর্ম পেতে বাধ্য, এবং দিমিত্রি সেই জায়গাতেই আছে। এখন ভয়টা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট যখন মোহনবাগানের সঙ্গে জয়েন করবে, তখন এই দিমিত্রিকে আবার কোথায় খেলাবে। মলিনার কিন্তু একটা বিরাট সমস্যা, অর্থাৎ এত স্টার প্লেয়ারকে নিয়ে তাদের খেলানো, তাদের কম্বিনেশন করানোটা একটা বড় চাপের। তো কীভাবে দিমিত্রিকে ব্যবহার করে মলিনা, সেটা আমরা দেখবো। তো এই মুহূর্তে মোহনবাগান আফটারঅল একটা টিম হিসেবে খেলছে, যেভাবে ম্যাকলারেন মনবীরকে যেভাবে ওইগুলোর কৃতিত্ব রয়েছে, সেখান থেকে বোঝা যাচ্ছে মোহনবাগানের টিমটার মধ্যে একত্ববোধ কতটা, প্রত্যেকে টিম হিসেবে খেলছে। প্রত্যেকে কিন্তু কে গোল করলো সেটা কিন্তু বড় কথা নয়, টিম জেতাটাই তাদের কাছে বড় কথা। আপনার মোহনবাগান কিন্তু এই মতো ছুটছে, এবং 17 পয়েন্ট পেয়ে ব্যাঙ্গালুরুর সমসংখ্যক পয়েন্ট পেয়ে গোল পার্থক্যে মোহনবাগান কিন্তু এগিয়ে আছে। পরের ম্যাচ চেন্নাই এফসির সাথে, এই জায়গাটা কিন্তু মোহনবাগানকে ভাবতে আছে, কারণ মোহনবাগানের আলবার্টো রড্রিগেজ মোহনবাগানের স্তম্ভ, ডিফেন্সের স্তম্ভ, একটা ক্লিন শিট রেখেও কিন্তু আজকে ম্যাচটাকে জিতিয়েছে। অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গনে 3টে ম্যাচ মোহনবাগান, মোহামেডান এবং এই জামশেদপুর, 3টে ম্যাচে কিন্তু কোনো গোল খায়নি। দুর্ভাগ্যবশত গত উড়িষ্যা ম্যাচে ভুমস যে গোলটা করেছিল, সেটা আশিস রায় ভুলের জন্য গোলটা হয়ে গেছে। এছাড়া মোহনবাগান আফটারঅল কিন্তু ডিফেন্স কিন্তু যথেষ্ট নির্ভরতা দিচ্ছে। সেই ডিফেন্সের মূল স্তম্ভ
আলবার্টো রড্রিগেজ কিন্তু সামনের ম্যাচে খেলতে পারবে না। তার কারণ তার পর কিন্তু 4টে হলুদ কার্ড দেখা হয়ে গেছে। যখন আইএসএল নিয়ম হচ্ছে 4টে হলুদ কার্ড দেখলে কিন্তু তাকে পরের ম্যাচে আর নামানো যাবে না, এবং সেই ক্ষেত্রে মোহনবাগানে কিন্তু চিন্তা করতে হবে। মোলিনাকে চিন্তা করতে হবে ডিফেন্স লাইন আপটাকে কীভাবে আবার সংবদ্ধ করা যায়, কাকে ডিফেন্সে নিয়ে আসা যায়। সেক্ষেত্রে মোহনবাগানের যে এখন ডিফেন্ডার যারা রয়েছে সেখানে সুআশিস বোস এবং আলডেটকে সেন্টার ব্যাক মাঝখানে রেখে আশিস কুরিয়া কিন্তু অনেকটাই সুস্থ হয়েছে, তাকে কিন্তু লেফট ব্যাকে অনায়াসেই খেলাতে পারে। কারণ আশিস কুরিয়া কিন্তু লেফট উইঙ্গারে ভালো, অর্থাৎ তার কিন্তু ডিফেন্সিভ মোটিভিটি কিন্তু খুব দারুণ, সে কিন্তু লেফট ব্যাকেও কিন্তু খেলতে পারে। এবং আশিস রায় যদি সুস্থ হয়ে ওঠে, জানি না কি হবে, তাহলে কিন্তু আশিস রায় কিন্তু ডান দিকটা প্রচণ্ড প্রয়োজন আছে। কেননা সেইভাবে কিন্তু আজকে দীপেন্দু আশিস রায়ের কিন্তু অভাব পূরণ করতে পারেনি, যদিও বা বারবার তাকে বিট করে বেরিয়ে যেতে হয়েছে। সেই রকম অ্যাটাকের মুখে কিন্তু মোহনবাগান পড়েনি। বিশাল কায়েত কিন্তু সেইভাবে কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। তাও যে কটা বিশাল কায়েতের মতো গোলকিপার আছে বলে যে কটা অতর্কিত আক্রমণ এসে গেছিল বা গোলমুখে যে শটগুলো এসেছে সেগুলো তো তার বিশাল দক্ষতায় কিন্তু মোহনবাগানের পতন রোধ করে দিয়েছে, সেগুলো আমরা দেখেছি। সেরকম কিন্তু অ্যাটাক মোহনবাগান আজকে মোহনবাগান ডিফেন্সে আসতে পড়েনি। পরবর্তী ম্যাচ চেন্নাই এফসি যথেষ্ট ফর্মে আছে, 5 গোল দিয়েছে এই জামশেদপুরকে। সেই চেন্নাইয়ের সাথে মোহনবাগানের পরবর্তী ম্যাচ, সুতরাং মোহনবাগানের ডিফেন্সকে নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। যথেষ্ট মোহনবাগানের এই ডিফেন্সকে নিয়ে মলিনাকে সাজাতে হবে এবং চিন্তা করতে হবে যে কম্বিনেশনটা কি করা যায়। সুআশিস এবং আলডাটকে মাঝখানে রেখে যদি বাঁদিকে আশিস কুরুনিয়া এবং ডান দিকে কে খেলবে বুঝতে পারছি না। যদি দীপেন্দু খেলে, নরবরে তো হবেই বোঝা যাচ্ছে। যদি আশিস রায় সুস্থ হয়ে ওঠে তাহলে ঠিক আছে, কারণ দীপেন্দু যথেষ্ট বাচ্চা ছিল, এই মুহূর্তে তাকে দোষ দিয়ে লাভ নেই। সে কিন্তু আপ্রাণ চেষ্টা করছে খেলার, কিন্তু কার্যক্ষেত্রে আমরা দেখেছি আজকে বারবার বিট হয়ে যাচ্ছিল। তো সেই প্রসঙ্গে আমি আর আসছি না। আশা করছি পরের ম্যাচও মোহনবাগান জিতবে, কিন্তু চেন্নাই এফসি ম্যাচটা কিন্তু খুব সহজ হবে না। কারণ চেন্নাই এফসি এই মুহূর্তে যে ফরওয়ার্ড লাইন আপ যথেষ্ট বেগ দেয় তার বিপক্ষ টিমকে, আর মোহনবাগানকে সামনের ম্যাচে অর্থাৎ চেন্নাই ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে, জিতে জয়ের ধারা অব্যাহত রেখে ওই শীর্ষস্থান দখল করতে হবে, এটাই আমরা আশা করব। তো এই ছিল আজকে আমার ভিডিও, শেয়ার করলাম। এরপরে যদি আবার কোনো ভিডিও আমি তৈরি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটিকে অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। জয় মোহনবাগান বলে, বাই।